রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা আবার একটা বাংলা ক্লাসে তোমাদের সামনে চলে এসেছি নিয়ে। দেখো কি তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, যারা থার্ড সেমিস্টার দিতে চলেছো, আর কয়েকদিন পরেই তোমাদের সেপ্টেম্বরের 21 তারিখ তোমরা জানো তোমাদের পরীক্ষা। তো থার্ড সেমিস্টার যারা দিতে চলেছো ক্লাস 12-এর, সেখানে যে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা তোমাদের যে মডেলগুলো আলোচনা করছি, তার আজকে 7 নম্বর মডেলটা আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা 6টা মডেল আলোচনা করে ফেলেছি সম্পূর্ণ। আজকে 7 নম্বর মডেলটা আলোচনা করব। তো বেশি কথা বাড়াচ্ছি না, দেখতে থাকো, সঙ্গে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ বাকি ভিডিওগুলো তোমাদের কাছে যাতে সহজেই চলে আসে। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি বলা আছে। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন সেকালের শিথিল নিয়মের একজন। আদরিণী গল্পে যে জয়রাম মুখোপাধ্যায়, সেই জয়রাম মুখোপাধ্যায় কে ছিলেন? জয়রাম মুখোপাধ্যায় একজন মোক্তার ছিলেন, এটা তোমরা জানো। কিন্তু মোক্তার থাকলেও এখানে দেখো আরো দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মূর্খ, একটা হচ্ছে জ্ঞানী। তিনি কি জ্ঞানী ছিলেন নাকি তিনি মূর্খ ছিলেন? তিনি তো পড়াশোনা তেমন একটা জানতেন না, তিনি পড়াশোনা জানতেন না, তাহলে কি হবে? উত্তর হয়ে যাবে মূর্খ মোক্তার ছিলেন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, নব্য হাকিমদের বিশ্বাস হলো যারা ইংরেজি জানে না তারা কে? পশুতুল্য, অমানুষ, অশিক্ষিত, নাকি মনুষ্য পদবাচ্য নয়? আমরা পেয়েছি মনুষ্য পদবাচ্য নয়, তারা মানুষ নয়, এটা তারা ভাবতো যে এরা যেন মানুষই নয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে। মুক্তার মহাশয় বৈঠকখানার বারান্দায় বসেছিলেন, কিসে বসেছিলেন মুক্তার মশাই? চেয়ারে, সোফাতে, বেঞ্চিতে, নাকি মেঝেতে? উত্তর হয়ে যাবে কি বেঞ্চিতে। মুক্তার মশাই অর্থাৎ জয়রাম মুক্তা, তিনি তার যে বাড়িতে, তিনি কোথায় বসেছিলেন? তিনি বসেছিলেন বেঞ্চিতে। যিনি রোজগার করতে পারলে, দেখো পরের প্রশ্ন কি আছে 4 নম্বর। যিনি রোজগার করতে পারলে মুখোপাধ্যায় মহাশয় কি করবেন? এতদিনে অবসর নিতেন, অর্থাৎ তিনি যে মুক্তারগিরি করছিলেন সেখান থেকে তিনি অবসর নিতেন। কে? কে রোজগার করতে পারলে? তার বড় ছেলে যদি রোজগার করতে পারতো এতদিনে, তাহলে তিনি অবসর নিতেন। তার তো 3 ছেলে, তাই তো? 3 ছেলের মধ্যে আহ, বড় ছেলে যদি রোজগার করতে পারতো তাহলে তিনি কি করতেন? তাহলে তিনি এতদিনে অবসর নিতেন। ছোট ছেলেটা তো কলেজে পড়ছিল, তাহলে ছোট ছেলে হবে না, আর বড় বধূও হবে না, এবং বড় নাতনিও হবে না। উত্তর হয়ে যাবে বড় ছেলে। পরের প্রশ্ন দেখো কি আছে। সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতায় বলা হয়েছে? বলা আছে না একই গ্রহে এত এত সহাবস্থান সবার, তাহলে উত্তর কি যাবে? একই গ্রহে, অপশন ডি হয়ে যাবে এর উত্তর। যেন সে ধর্মই নয়। দেখো তোমাকে যে শিখিয়েছে কিসের কথা? ধর্ম কবিতায় বলা আছে যে প্রাতিষ্ঠানিকতা। তোমাকে যে দখলের কথা শিখিয়েছে সেটা ধর্ম নয়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। তাহলে দখলের কথা যে শিখিয়েছে, উত্তর হয়ে যাবে অপশন বি, দখলের কথা। আচ্ছা, এটা মনে রাখবে। আম, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবে প্রকাশিত হয়? কবিতাটি প্রকাশিত কবে হয়েছে? নবনীতা দেবসেন রচিত দিগ্বিজয়ের যে রূপকথা কবিতাটি কবে প্রকাশিত হয়েছে? উত্তর হয়ে যাবে 1973 সালে। 1973 সালে। দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথকের হৃদয়ে রয়েছে। কথকের হৃদয়ে কি রয়েছে? কথকের হৃদয়ে অবশ্যই ভালোবাসা রয়েছে, তাই তো? বিশ্বাস আর ভালোবাসা আমরা দেখতে পাই যে সেই বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সে কি করবে? সে সমস্ত খরজুরের দ্বীপ সে গিয়ে পৌঁছাবে, তার অভীষ্টে সে অভীষ্ট সাধন হবে তার, যে মনের ইচ্ছে। তো এটা কি হয়ে যাবে? উত্তর ভালোবাসা। 9 নম্বর প্রশ্ন দেখো কি আছে। স্বামী বিবেকানন্দের মতে কোন ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্প নৈপুণ্য প্রকাশ করা যায়? কোন ভাষায়? বলা আছে না যে সংস্কৃত ছাড়া কি কোনো ভাষায় প্রকাশ করা যাবে না? যাবে। অবশ্যই চলিত ভাষায়ও পাণ্ডিত্য দেখানো যাবে। তাহলে উত্তর কি হয়ে যাবে? চলিত ভাষায়। দেখো গুরুচণ্ডালী, এই গুরুচণ্ডালী কথাটা মনে রাখো। গুরুচণ্ডালী হচ্ছে, যদি আমরা সংস্কৃত, এই যে সংস্কৃত অর্থাৎ সাধু আর চলিত, এই দুটোর মধ্যে যদি আমরা মিশ্রণ করে ফেলি তাহলে কি দোষ হয়? তখন তাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তো আরবি ফার্সি ভাষাতে তো নয়। সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য প্রদর্শন করতে লোক চায়, কিন্তু সংস্কৃত ভাষা না, চলিত ভাষাতে পাণ্ডিত্য প্রদর্শন করা যায়। আর এই দুটোর মিশ্রিত রূপ, এটা যদি সাধু হয়ে যায়, এটা যদি চলিত হয়, এর মিশ্রিত রূপ হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তো গুরুচণ্ডালী ভাষা তো নয়। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, চলিত ভাষা। কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে। কলকাতার ভাষাকে যদি আমরা ভিত্তিস্বরূপ গ্রহণ করি, অর্থাৎ রাঢ়ী ভাষাকে, তাহলে কি বর্জন করতে হবে? গ্রাম্য ঈর্ষা আমাদের বর্জন করতে হবে। গ্রাম্য যে ঈর্ষা রয়েছে সেই ঈর্ষাকে আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা দেখো ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেললাম 10টা প্রশ্ন। 10টা প্রশ্নে তোমরা এখনো পর্যন্ত কতগুলো নিজেরা করতে পেরেছো আমি বলার আগেই সেটা একটু কমেন্ট করে জানাও তো। দেখি তোমরা কতগুলো এখনো পর্যন্ত কতটা রেডি। দেখো তোমাদের মোট 40টা প্রশ্ন। 40টা প্রশ্নের মধ্যে প্রথম 10টা আলোচনা করলাম, এই 10টার মধ্যে তুমি কতগুলো করতে পারলে? কেন? কারণ এখানে দেখো, এখানে তোমার
প্রায় বেশিরভাগ টেক্সটগুলো আলোচনা করা হয়ে গেল। বাংলা ভাষা, ঠিক আছে, দিগ্বিজয় রূপকথা, তারপর দেখো তার সঙ্গে ধর্ম, ঠিক আছে, তারপরে আবার আদরিণী, প্রায় বেশিরভাগগুলোই, শুধুমাত্র পোটরাজ বাদে বাকি সবগুলোই দেখো আলোচনা করা হয়ে গেছে। 11 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখো আমাদের পোটরাজ গল্প থেকে। পোটরাজ গল্পে দুর্পথের একজন প্রতিবেশী, দুর্পথের প্রতিবেশীর নাম তোমরা সবাই জানো, বঞ্চলাবাই, তাই তো? তাহলে বঞ্চলাবাই, গঙ্গাবাই, চঞ্চলাবাই, বঞ্চনাবাই নয় কিন্তু বঞ্চলাবাই, মনে রাখতে হবে। ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝবো, ব্যাপারটা বুঝে কবি কত কি করতে চাইছেন, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব, বলা আছে না যে আহ্লাদ করব, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি, আহ্লাদ করব। এই জন্য তোমাদেরকে কবিতাগুলোকে বারবার ভালো করে পড়ে, মুখস্থ হুবহুব না হোক, আমি বারবার বলে এসেছি হুবহুব মুখস্থ না হোক, আগের পরের লাইনগুলো কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, তবেই তোমরা এরকম শূন্যস্থানগুলো তোমাদের করতে সুবিধা হবে। শুধু শূন্যস্থান নয়, যখন তোমাদের ক্রম অনুযায়ী সাজাতে বলবে সেটাও কিন্তু তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। যাদের বাসা বানাতে আটকায়নি, যাদের বাসা বানাতে আটকায়নি কোথায়? পাথরে ফাটলে, পাথরে ফাটলে যাদের বাসা বানাতে আটকায়নি। 13 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা চলে আসি 14 নম্বরে। দেখো এখানে রয়েছে ডান দিকে তোমাদের 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে কি বলে? বাচন ক্রিয়াকে বলে, দেখো তোমরা লাং পারুল করবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পারুল। কোনটা হবে? উত্তর হয়ে যাবে পারুল। এই যে বাচন ক্রিয়াকে, এইগুলো প্রকাশ করে যে বাচন ক্রিয়া, বলার যে ভঙ্গি, বলার যে কাজ, সেটা কিসে, তাকে কি বলে? পারুল বলবো আমরা। ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ যে 3টি স্তর আদর্শ অভিধানে থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? সব থেকে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? ভাষাবিজ্ঞানের দিক থেকে যে 3টে স্তর অভিধানে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ স্তর কোনটা? গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কোনটা? গঠনগত, রূপগত, অন্বয়গত, বাগার্থগত। আমরা যে কথা বলছি, আমরা যে কথা বলছি, এই কথা বলাটাই হচ্ছে ভাষা সব থেকে গুরুত্বপূর্ণ। ওই কারণে দেখবে না যে লিখিত ভাষা নয়, মানুষের মুখের ভাষা, মানুষের মুখের ভাষা নিয়েই ব্যাকরণে কিন্তু ভাষাবিজ্ঞানে চর্চা করা হয়েছে। তাহলে বাগার্থগত স্তর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্তর। ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা, ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা কি? ধ্বনিতত্ত্ব দেখো এখানে, এখানে কি হবে? ধ্বনিমূল এবং সহধ্বনি। ধ্বনিমূল এবং সহধ্বনি হচ্ছে ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা। দেখো এগুলো তো ভাগ, পার্শ্বিক, বিভাজ্য, হ্যাঁ, নাসিক্য, এগুলো তো ভাগ। মূল হচ্ছে কি? ধ্বনিমূল এবং সহধ্বনি, ধ্বনিমূল এবং সহধ্বনি। ভাষা শরীরের, পরের প্রশ্ন 17 নম্বর দেখো, ভাষা শরীরের সবচেয়ে নিম্নে অবস্থিত, ভাষা শরীরের সব থেকে নিচে অবস্থিত কি? নিচে অবস্থিত কি? উত্তর হয়ে যাবে রূপ স্তর নয়, শব্দ স্তর নয়, অর্থের স্তর নয়, ধ্বনি স্তর। কি হয়ে যাবে? ধ্বনি স্তর। একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে যখন অন্তর্ভুক্ত থাকে, একটা শব্দের অর্থ যখন অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তখন তাকে কি বলবে? তখন তাকে বলবে কি? ব্যাপকার্থকতা। ব্যাপকার্থকতা অর্থাৎ একটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ ঢোকানো আছে। তুমি ফল বলছো, তাই তো, ফল বলছো, ফল দিয়ে অনেকগুলো ফলকে যখন বোঝানো হবে, তার মধ্যে তাকে আমরা কি বলবো? ব্যাপকার্থকতা, ঠিক আছে। আচ্ছা, কুম্ভকার শব্দের আদি অর্থ মাটির কলসি। ভালো করে দেখো, মাটির কলসি তৈরি করেন যিনি, কি বলা আছে? যে কুম্ভকার, সে কি করে? আগে ছিল আদি অর্থ, ভালো করে খেয়াল করো, আদি অর্থ আর বর্তমান অর্থ, এই দুটো তোমাকে খেয়াল করতে হবে। আদি অর্থ হচ্ছে যিনি মাটির কলসি তৈরি করেন, মাটির কলসি যিনি তৈরি করেন। বর্তমান অর্থ কি? না, যে কোনো মাটির জিনিস তৈরি করেন তাকে বলা হচ্ছে। তাহলে আগে, আগে কুম্ভকার বলতে একটা, একটা মাত্র, সে একটা মাত্র পাত্র আবিষ্কার করতো, এখন সে অনেক পাত্র আবিষ্কার করছে। তাহলে শব্দার্থের কি ঘটেছে? আগে একটা ছিল, এখন অনেক হয়ে গেছে, শব্দার্থের কি ঘটলো? প্রসার ঘটলো, তাই তো? নিশ্চয়ই অর্থের রূপান্তর ঘটছে না? সেই মাটির জিনিসই সে তৈরি করছে, অর্থের কি রূপান্তর ঘটছে? অর্থের কি পরিবর্তন ঘটছে? আগে মাটির তৈরি করতো, এখন সোনার স্বর্ণকার হয়ে গেছে, এমনটা তো নয়। আগেও সে মাটি তৈরি করতো, এখনো মাটি দিয়েই সে পাত্র তৈরি করছে। আগেও মাটির কলসিটাও মাটির, এবং এখন যে সমস্ত যা কিছু তৈরি করছে সেগুলোও মাটির। তাহলে সে কিন্তু একই রয়েছে, তাহলে অর্থের রূপান্তর ঘটছে না, অর্থের অবনতি তো ঘটছেই না, কারণ সে তো বেশি তৈরি করছে, সে তো একটা করতো এখন অনেক করছে। তাহলে অর্থের অবনতি ঘটছে না, অর্থের সংকোচ, ছোট হচ্ছে না, ছোটও হচ্ছে না, মানে কমছেও না। আচ্ছা, অর্থের অবনতি ঘটছে না, সংকোচও ঘটছে না, তাহলে কি ঘটছে? অর্থের প্রসার ঘটছে। আগে একটা করতো, এখন অনেকগুলো করছে, তাহলে অর্থের কি হচ্ছে? প্রসার ঘটছে।
তারপর দেখো ঢপ কীর্তনের প্রবর্তক কে? প্রবর্তক কে? রামশঙ্কর, রূপচাঁদ, রামনিধি নাকি কানাই? উত্তর হয়ে যাবে রূপচাঁদ। রূপচাঁদ অধিকারী হচ্ছেন ঢপ কীর্তনের প্রবর্তক। টলস্টয় অফ বেঙ্গল কাকে বলা হয়? কাকে বলা, আচ্ছা বলা হতো কাকে? তাহলে টলস্টয় অফ বেঙ্গল, বেঙ্গলের টলস্টয় কাকে বলা হয়? বলা হয় মহেন্দ্রচন্দ্র নন্দীকে। ভালো করে খেয়াল রাখতে হবে, মহেন্দ্রচন্দ্র নন্দীকে। বাংলায় কাবাডি খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান কে গ্রহণ করেন? কাবাডি খেলা, কাবাডি খেলা তোমরা সবাই জানো। সেই কাবাডি খেলা বাংলায় কি গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিল? বাংলায় প্রসারে, এই কাবাডি খেলার প্রসারে বাংলায় কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হয়ে যাবে নারায়ণ চন্দ্র ঘোষ। অর্থাৎ অপশন সি হবে, এ নয়, হ্যাঁ, অপশন সি নারায়ণ চন্দ্র ঘোষ। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো এই প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবে তোমরা। ব্রতচারীর উদ্ভাবক, ব্রতচারীর উদ্ভাবকটা কে? এই প্রশ্নটা যখন থাকবে তোমার কোনো নাম মনে রাখার দরকার নেই, কোনো অপশনও দেখার দরকার নেই, তুমি যেখানে গুরু সদয় দত্ত থাকবে সেটাকে চোখ কান বন্ধ করে তুমি করতে পারবে। ঠিক আছে, ব্রহ্মচারীর উদ্ভাবক হচ্ছে কে? গুরুসদয় দত্ত। অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটা তোমাকে বাছতে হবে। শূন্যস্থান কি আছে? পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ ড্যাশ চোখে দেখিতেন, কি চোখে তিনি দেখতেন? এই জন্য তোমাকে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কেন? দেখো ভালো করে দেখো, এটা দেখো একটা, দেখতে পাচ্ছ এটা একটা গল্পের লাইন, এটা একটা কিন্তু গল্পের লাইন। গল্পের লাইন কেন? এটা এখানে দেখতে পাচ্ছ ডবল কোড রয়েছে। তো এই যে এই লাইনটি কার, কোথা থেকে? আদরিনী গল্প থেকে, তাই তো? তাহলে কিসের চোখে দেখতেন? আগে তারা শ্রদ্ধার চোখে দেখতেন। কিরকম? শ্রদ্ধার চোখে দেখতেন। আদরিনীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি কিসের মধ্যে পতিত রহিয়াছে, কোথায় পড়ে রয়েছে? এই জন্য টেক্সট পড়তে হবে। এখানেও সেই শূন্যস্থান। কোন বনে? আম্র বনে। আম্র বন অর্থাৎ কি? আমের বনে, আম বনে পড়ে আছে। কার শরীর? কার শরীর বলতো? ওই আদরিনী। আদরিনী যখন রসুলগঞ্জের হাটে নিয়ে যাওয়া হচ্ছিল আদরিনীকে, তখন সে যেতে যেতে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে তার মৃত্যু হয়। তো সেই আদরিনীর বিশাল শরীর, নবজলধর বর্ণ শরীর, সে আম বাগানের মধ্যে পড়ে আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 25 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। দেখো এবার 26 নম্বর প্রশ্ন কি বলা আছে? 26 নম্বর প্রশ্নে দেখো কবিতার জিত, কবিতার জিত ড্যাশের ধর্ম। কার ধর্ম কবিতার জিত? গার্সিয়া লোরকার ধর্ম। তোমরা সবাই জানো গার্সিয়া লোরকার ধর্ম। ধর্ম কবিতায় তোমরা এটা পেয়েছো। আচ্ছা, কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি, এরপরের শব্দটা কি? তার জন্য কবিতা বলেছি বারবার যে কবিতা মুখস্থের মতো করে নিতে পারলে তোমরা খুব ভালো, অতি উত্তম। যদি মুখস্থ করে নিতে পারো, আর যদি নাও মুখস্থ করতে পারো, এতবার পড়বে এতবার পড়বে যে একটা লাইন বললে যেন পরের শব্দটা বা সেই লাইনের আগের শব্দটা বা আগের লাইনটা যেন মনে পড়ে যায়। তাহলে আশীর্বাদী দুটি সরঞ্জাম, উত্তর কি হয়ে যাবে? সরঞ্জাম, অপশন বি। ভাষা হচ্ছে উন্নতির, ভাষা উন্নতির কি? প্রধান উপায় লক্ষণ। ভাষার মাধ্যমে মানুষের উন্নতির প্রধান উপায় লুকিয়ে থাকে। গান হচ্ছে কি? কান্না হচ্ছে কি? ঝগড়া হচ্ছে তা কি ভাব, তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ড্যাশ ঋষিও বুঝতে পারেন না। বাংলা ভাষা থেকে, স্বামী বিবেকানন্দ রচিত বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে এটা। কে বুঝতে পারেন না এখানে? উত্তরটা কি হবে? উত্তর হয়ে যাবে ভরত ঋষিও বুঝতে পারেন না, তাই তো? তাহলে ভরত হবে এখানে, তিনি তো গানের সঙ্গে সম্পর্কযুক্ত, ভরত হবে। বশিষ্ঠ, যজ্ঞ বল্ক, দুর্বাসা এরা কিন্তু কেউই নন, ভরত ঋষি। আচ্ছা, তোমারে এত ভক্তি করি তবু আমার, আমার ড্যাশ এমন কেন মা? আমার কি এমন কেন মা? কে বলেছে এটা? বক্তা কে তোমরা বলো তো? বক্তা কে? কমেন্ট করে অবশ্যই জানাও এটা বক্তাটা কে। এই যে তোমারে এত ভক্তি করি তবু আমার ড্যাশ এমন কেন মা, বক্তা কে? এটা তোমরা অবশ্যই, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব জানতে ইচ্ছে করছে যে তোমরা এত সহজ গল্পটা কতটা রেডি করতে পেরেছো। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি চাইবো যে এই কমেন্টটা তোমরা অবশ্যই করো। এটা উত্তরটা কি হয়ে যাবে? ড্যাশ কেন আমার এমন কেন মা? আমার কপালে তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা। ঠিক আছে, বক্তা কে তোমরা কমেন্ট করে জানাও। তুমি তোমার ওই ছোট্ট ড্যাশ আমার হাতে রাখো, ছোট্ট দুটি হাত, তুমি তোমার ওই ছোট্ট দুটো হাত আমার হাতে রাখো। ভারতে অভিধান রচনার সূত্রপাত হয়েছিল নিরুক্ত থেকে, তাই তো? জাস্কের নিরুক্ত, আমি তোমাদের বহুবার এটা বলেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাস্কের নিরুক্ত, ভালো করে মনে রাখবে।
যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলোকে আমরা কি বলি? দলের আদিতে যুক্ত হতে পারে সেগুলোকে আমরা যুক্তধ্বনি বলবো, তাই তো? তাহলে যুক্তধ্বনি বলবো। বিভাজ্য, সহধ্বনি, অবিভাজ্য ধ্বনি এগুলো নয়, যুক্তধ্বনি করবো আমরা তাকে। আচ্ছা, তারপর দেখো 34 নম্বর প্রশ্ন কি দিয়েছে? শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করার নিদর্শনকে কি বলে? শব্দার্থের আমাদের যে বিশাল জগৎ রয়েছে, সেই বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত করা, পরপর সাজানো, একে কি বলে? থিসরাস বলবে। একে কি বলবে? থিসরাস। রসায়ন রসায়নাচার্য চুনিলাল বসু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কোন রোগ নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন? এই যে চুনিলাল বসু, তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন কোন রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে? কোন রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে? দেখো, কালাজ্বর আছে, যেটা আমরা উপেন্দ্রনাথ আগের দিন করেছিলাম, ম্যালেরিয়া আছে, বহুমূত্র আছে, ডায়রিয়া আছে। এখানে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, পরেরটাতে চলে যাচ্ছে। এটা একটু ভালো করে দেখো, খেয়াল করো, খুবই সহজ, কিন্তু একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দেখো কি বলছে, বলা আছে ধ্বনির পরিবর্তনের কারণ অনুসন্ধান করে। ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি যে পরিবর্তিত হচ্ছে, ধ্বনি যে পরিবর্তিত হচ্ছে, এটা কে অনুসন্ধান করে? অনুসন্ধান করবে কে? এটা অনুসন্ধান করে হচ্ছে তোমার আম, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। কে হবে? ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। কেন? কারণ ধ্বনি পরিবর্তিত হয়েছে ধাপে ধাপে, কাল কাল অনুযায়ী ধ্বনি ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে, সেটা কে অনুসন্ধান করবে? ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তারপর দেখো, মনঃসংযোগমূলক, মনঃসংযোগ বিশেষ গুরুত্ব পায়। মনঃসংযোগ, মন আমাদের কোথায় গুরুত্ব পায়? অবশ্যই কি হয়ে যাবে? স্নায়ু, স্নায়ুতে হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি? আহ, তাহলে 1 হয়ে যাবে আমাদের সি, আর 2 হয়ে যাবে আমাদের ডি। দেখো, আচ্ছা, তারপরে তোমার বানান সংস্কার কোথায় আছে? বানান সংস্কার হয়ে যাবে তোমার আম, বর্ণনা, আর অখণ্ড হয়ে যাবে সমাজ। আমরা দেখে নিচ্ছি সি 2D অপশন কোথায় আছে। এদিকে থাকবে। 1 হয়ে যাবে সি, তাহলে এই দুটোতে রয়েছে। 2 হয়ে যাবে ডি, তাই তো? তাহলে অপশন হয়ে যাবে এটা সঠিক উত্তর। 1 সি, এখানে 1 সি আছে, এখানে 1 সি আছে দুটোতে, কিন্তু আমরা 2 নম্বরটা কি দেখলাম? 2 নম্বরটা দেখলাম ডি। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর। হুম। আচ্ছা, আহ, তারপর দেখো, তারপর কি আছে? বিবৃতি আর কারণ। বিবৃতি কারণ দিয়েছে। বিবৃতি কারণে কি দিয়েছে? দেখো, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা হাট থেকে আদরিনী ঘরে ফিরে এলো। আদরিনী পয়লা বৈশাখ, অর্থাৎ 1 তারিখ, বৈশাখ মাসের 1 তারিখ হাট থেকে ঘরে ফিরে এলো। কোন হাট থেকে বলতো? বামুন হাট থেকে, তাই তো? বামুন হাটে সে গিয়েছিল, বিক্রি হলো না, সে ফিরে এলো। বিক্রি হওয়ার কারণটা কি? কারণ কি বলেছে? উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটেনি। একেবারে সঠিক উত্তর। তার বিক্রি হওয়ার সঠিক কারণটাই হচ্ছে সে উপযুক্ত মূল্য পায়নি, তাই ফিরে এসছে। কিন্তু কেউ কেউ বলতে লাগলো যে যেহেতু সে বলেছে আদরিনী যাও মা, জয়রাম বলেছে আদরিনী যাও মা, ফিরে এসো, তাই বিক্রি হলো না। কিন্তু ওটা আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটেনি। তাহলে এটা সঠিক উত্তর। ভুল তো নয়, কোনোটাই ভুল নয়, এগুলো কোনোটাই ভুল নয়। উত্তর হয়ে যাবে এটা। উভয়ই ঠিক, আর এর সঠিক কারণ। একদম ঠিক উত্তর। 37। 38 নম্বর দেখো, 38 নম্বরে কি আছে? তাস পাশা খেলা, নেশা ভাঙ করা, ফ্লুট বাজানো। তাস পাশা খেলা, নেশা ভাঙ করা, ফ্লুট বাজানো, এইগুলো এইগুলো সঙ্গে এইখানে একটা ডায়াগ্রাম রয়েছে, তাই তো? এই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে। এগুলো কে করে থাকে? তোমরা ভালো করে জানো এগুলো কে করে থাকে। তাস পাশা কে খেলে, নেশা ভাঙ কে করে, এবং ফ্লুট ফ্লুট কে বাজায়। আদরিনী গল্পে তোমরা জানো জয়রাম মুখোপাধ্যায়ের যে বড় ছেলে, সেই বড় ছেলেটা অকর্মণ্য একেবারে। সে কিভাবে সময় কাটায়? তারা শুধুমাত্র, বড় মেজো তারা শুধুমাত্র একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে বংশবৃদ্ধি করা। সেই বংশবৃদ্ধিটুকু ছাড়া সে আর কিছুই পারে না। কি করে? তাস পাশা খেলে, নেশা ভাঙ করে, ফ্লুট বাজিয়ে দিন কাটায়। তাহলে উত্তর হয়ে যাবে কি? কল্যাণীর ভ্রাতা তো হবে না, কল্যাণীর পিতা। কল্যাণীর পিতা কুঞ্জবিহারী নয়, নরেশচন্দ্র নয়, তারা বাইরের লোক। তাহলে কল্যাণীর পিতা। আচ্ছা, তারপর দেখো কি বলছে। ক্রম অনুযায়ী তোমাকে সাজাতে হবে। কি বলছে? এত ধর্ম, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত ধর্ম কোথায় থাকে? একই গ্রহে থাকে। তবে কেন
তারপর কি বলছে দেখো, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমাকে ক্রম সাজাতে হবে, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, এ ওকে সে তাকে জায়গা করে দেয়, এ ওকে সে তাকে জায়গা করে দেয়। তাহলে আমাদের কি হবে, আহ, আমাদের হয়ে যাবে প্রথম হচ্ছে আগুনের ধর্ম ভস্মের চরিত, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এত এত ধর্ম একই গ্রহে থাকে, এটা হয়ে যাবে 2। তাহলে 3 1 হবে, 1 2 হবে, 3টা হবে 1, একটা হবে 2। তাহলে আমরা এই ডিটাকে করতে পারবো, তাই তো? এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে সবার শেষে, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে সবার শেষে হয়ে যাবে। তাহলে আমাদের ডি অপশনটা সঠিক উত্তর হবে। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন তোমাদের রয়েছে। লাস্ট প্রশ্নটা কি বলা হচ্ছে, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। অবশ্যই ঠিক আছে, হ্যাঁ, ঠিক। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন, গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন না, তারা কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, একদম ঠিক। কলকাতার যে ভাষা, যেটা রাঢ়ী উপভাষা, সেটা কিছুদিনের মধ্যেই সমস্ত বাংলায় সেটা ব্যবহৃত হবে। চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে, এটাও একদম সঠিক কথা। তাহলে কি আছে, সত্য মিথ্যা সত্য সত্য, আমরা খুঁজে নেব কোথায় আছে সত্য মিথ্যা সত্য 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 মিথ্যা সত্য সত্য, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো 40টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এটাই ছিল তোমাদের 7 নম্বর মডেলের প্রশ্নপত্র। যদি তোমাদের ভিডিওটা কাজে লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাও যে তোমাদের ভালো লাগছে বা তোমাদের উপকারে আসছে। যদি উপকারে আসে তাহলে আমরা এইভাবে তোমাদের যে মোট 17খানা এখানে যে মডেল কোশ্চেন পেপার রয়েছে, আমরা সবগুলোই তোমাদের সামনে আলোচনা করে দেবো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমি যেটা তোমাদের প্রশ্ন করলাম যে বক্তা কে। ঠিক আছে, আজ এতদূর, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা আবার একবার সকলকে অভিনন্দন জানিয়ে আজ এখানেই শেষ করছি।